This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি নিউজ টপ 9 আর নিউজ টপ 9 এর শুরুতেই বেশ কিছু বড় খবরের দিকে নজর রাখবো। ব্রেকিং নিউজ, প্রথম যে খবরটি নজর রাখবো আমরা এই মুহূর্তে, অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে 4 জন ইআরও এইআরওকে। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানালো নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও মানেনি রাজ্য। কেন ও কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য, কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। দুদিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। নির্দেশ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। 23 জানুয়ারির মধ্যে ইউপিএসসিতে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। তার প্রেক্ষিতে 28 জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করবে ইউপিএসসি। 31 জানুয়ারি শেষ হচ্ছে ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের মেয়াদ। এবার পরের ব্রেকিং নিউজে আপনাদের বাংলাদেশকে চরম বার্তা আইসিসি। লিটন দাসরা ভারতে খেলতে না এলে স্কটল্যান্ডকে নেওয়া হবে টি20 বিশ্বকাপে। বিসিবিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আইসিসি। সরকারের সঙ্গে কথা বলে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নির্দেশ আইসিসি। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বৈঠক বসে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট যায় বাংলাদেশের সিদ্ধান্তের বিপক্ষে। বিসিবির দাবি মেনে ক্রীড়াসূচির যে কোনো পরিবর্তন হবে না সাফ জানিয়ে দিয়েছে আইসিসি। পরের ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরে প্রশাসনকে কড়া বার্তা কমিশনের। ডিজিপি ও কলকাতা পুলিশের সিপিকে চিঠি কমিশনের। ঠিক কমিশনের কি উল্লেখ রয়েছে সেই চিঠিতে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবতী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবতী, দেখো, একাধিক ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, কোথাও শুনানির যেখানে হচ্ছে তার বাইরে আগুন পর্যন্ত জ্বলছে। আজকে স্বয়ং জ্ঞানেশ কুমার তিনি আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেউ যেন ল অ্যান্ড অর্ডার হাতে তুলে না দেন। এই মর্মে তিনি একটি চিঠি ডিজি এবং পুলিশ সুপারকেও তিনি লিখেছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্তারা যাতে গোটা বিষয়টি ভালো করে নজর দেন তার দিকেই খেয়াল রাখার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে 19 জানুয়ারির যে নির্দেশ, সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। যেমন এসআইআর সংক্রান্ত নথি জমা এবং আপত্তির শুনানি হবে গ্রাম পঞ্চায়েত ভবন, প্রতিটি ব্লক অফিসে, সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের আরো নির্দেশ যে রাজ্য সরকারকে পর্যাপ্ত যাবতীয় জিনিসপত্র সরবরাহ করতে হবে। প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পর্যাপ্ত কর্মী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করবে রাজ্য, সেটা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে নীতিনের নজরে বাংলা। সভাপতি হয়ে বাংলাতেই প্রথম সভা নীতিন নবীনের। মঙ্গলবার বাংলায় আসছেন বিজেপি সভাপতি। বুধবার বর্ধমান দুর্গাপুর লোকসভা এলাকায় সভা। असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। টার্গেট 26। মঙ্গলবার বাংলায় আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি। বুধবার বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। ইতিমধ্যেই দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসালদের সঙ্গে বৈঠক করেছেন নীতিন নবীন। এবার বাংলায় আসতে চলেছেন তিনি। বাংলার বর্ধমান দুর্গাপুর থেকেই সর্বভারতীয় সভাপতি হিসেবে জনসভায় বক্তৃতার ইনিংস শুরু করতে চলেছেন নীতিন। সূত্রে খবর, সেই সভা হতে পারে বুধবার। সর্বভারতীয় সভাপতি হিসাবে তিনি তো চাইবেন অঙ্গবঙ্গ কলিঙ্গর মতন আমাদের এই বঙ্গের বিজয় সুনিশ্চিত করা। ফলে সেক্ষেত্রে আমি আশা রাখি বিশেষ নজর তিনি দেবেন। সর্বভারতীয় সভাপতি হিসাবে প্রথম যে নির্বাচনটা তাকে লড়তে হবে, সেই নির্বাচনটাই তার জীবনের সবথেকে কঠিন নির্বাচন হতে চলেছে এবং সেটা তিনি হারতে চলেছেন। নতুন সর্বভারতীয় সভাপতি বাংলায় আসার আগেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দিল্লিতে সমন্বয় বৈঠক করল আরএসএস। বাংলায় ভোটের আগে রূপরেখা ও সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। গত 1 বছর ধরেই বাংলার বুথ স্তরে অত্যন্ত সক্রিয় আরএসএস। সূত্রে খবর, বাংলায় মহারাষ্ট্র, বিহার ভোটের মডেল অনুসরণ করতে চায় বিজেপি। অর্থাৎ আরএসএস এর সঙ্গে সমন্বয়ে জোর দিতে চাইছে।
যদিও পূর্ব ভারতে আরএসএস এর মুখ্য প্রচারকের দাবি এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্বে। পশ্চিমবাংলায় বাঙালি হিন্দু বেঁচে থাকতে পারবে কিনা সেটার সঙ্গে এটার সম্পর্ক। বাংলাদেশে যেমন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। তৃণমূল অবশ্য বিজেপি আরএসএস এর সমন্বয় বৈঠকে গুরুত্ব দিতে নারাজ। তারা ভোটের সময় চিরকালই এক থাকে এবং হারে। এবার তো বলছেন খেলা হবে, এবার মাঠে আমরাও নামবো, আর দেখবেন ঠিক সময়ে পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। বাংলায় পরপর সভা করে আসল পরিবর্তনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি বাংলায় এসে বিজেপি নেতাকর্মীদের ভোকাল টনিক দিয়ে গেছেন মোদীর ডেপুটি অমিত শাহ। আর এবার বাংলায় আসতে চলেছেন বিজেপির নতুন সভাপতি নীতিন নবীন। জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের। সমাজ মাধ্যমে হিরণের করা পোস্টের ভিত্তিতে অভিযোগ দায়ের। ডিভোর্স না হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছে, তাই এই বিয়ে বেআইনি। অভিযোগ হিরণের প্রথম স্ত্রীর। আইনি নোটিশ পাঠালেও কোনো ডিভোর্সের নোটিশ পাঠায়নি হিরণ, দাবি অনিন্দিতার। এর পাশাপাশি হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতা। ঋতিকার বিরুদ্ধে হিরণকে ব্ল্যাকমেল করার অভিযোগ। অনেক প্রমাণ আছে, সঠিক সময় প্রকাশ করব, দাবি অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাতে ও নিজে স্বীকার করেছে যে ওরা বিয়ে করেছে, যেটা ইল্লিগাল, আবার প্রমাণ করে দিয়েছে। আর যেগুলো লিখেছে, মানে আমার মেয়ে পাশে আছে, আর কি বলবো, মানে ওকেও লজ্জা করছে, সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্ল্যারিফিকেশন ও দেবে। মানে বিয়েটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল। আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি, সেখানে এত সিকিউরিটি করা, আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কী বলবে তাহলে? ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। গত 5 বছর আগে হিরণদা এই সময় পৌঁছায়নি খড়গপুরে, কারণ ভোটটা কোন সময় হয় 2021-এ, তাহলে 5 বছর তো হয়ই না। হিরণকে মানে ঋতিকাকে হিরণ চ্যাটার্জি চিনতই না তখন, তাই না? হিসেব মতো তো তাই, ও তো তখন ও ক্যান্ডিডেট নির্বাচনই হয়নি আগের মানে 2021-এ, তাহলে ও 5 বছর হয় কি করে? হাস্যকর কথাবার্তাগুলো। চাঁদবাড়ির নাম সংখ্যালঘু ভোট, আর তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ওবিসি সার্টিফিকেট। এসআইআর পর্বে যে সার্টিফিকেট নিয়ে বিস্তর বিতর্ক, সেই প্রসঙ্গ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণে নওশাদ সিদ্দিকী। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে, তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। বিতর্কের নাম ওবিসি সার্টিফিকেট, আর সেই প্রসঙ্গে মুসলমানদের হয়রানির প্রসঙ্গ তুলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে তৃণমূলকে একের পর এক তোপ নওশাদ সিদ্দিকের। মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে, সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে। 2024-এর 22শে মে কলকাতা হাইকোর্ট 2010 থেকে 2024 পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে। তবে 2010 সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ বলে জানায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে নির্বাচন কমিশন জানায়, এসআইআর এর কাজে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। সেই ওবিসি সার্টিফিকেট যে লোক দেখানো, তা পদে পদে বোঝাতে চাইলেন নওশাদ। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না, আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন। এই গ্যারাকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। সংখ্যালঘু ভোটে থাবা বসাতে ময়দানে পুরোদমে নেমে পড়েছেন হুমায়ুন কবির। ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক ইতিমধ্যে ফুরফুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আপনার সরকার চিত্তগ্রাম হয়ে হুমায়ুন নওশাদের নড়াচড়া দেখে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। বিজেপি চাইছে যে ওই রকম মুখোশধারী বি টিম, সি টিম, ডি টিম চারটে খাড়া করে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, এই দেখো আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, এই বলে অ্যান্টি বিজেপি ভোটটাকে একটু ভাগ করার জন্য। নওশাদ বলছেন, ওবিসি সার্টিফিকেট আসলে খুঁড়োর কল, যে গাজর ঝুলিয়ে ভোট পেরোতে চাইছে তৃণমূল। নওশাদের বার্তা সংখ্যালঘু ভোটাররা কিভাবে নেয় তা বোঝা যাবে কয়েক মাস পর।
প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাজস্থানের পুলিশ এবার কলকাতা পুলিশের পাঠশালায়। চমকে দেওয়ার মতো হলেও এটাই সত্যি। ট্রাফিকের হাল ফেরাতে রাজস্থানের রাজধানী পুলিশ কলকাতা পুলিশের ক্লাসরুম। পিঙ্ক সিটি জয়পুর। হাওয়া মহলের শহরে ট্রাফিকের হাওয়া খুব খারাপ। পরপর দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম, দিন গড়িয়ে রাত হয়, রাত গড়িয়ে দিন। জয়পুরের রাস্তা আর ফাঁকা হয় না। পুলিশের নাজেহাল অবস্থা। তাই বিজেপি শাসিত রাজ্যের রাজধানীর পুলিশ এবার কলকাতা পুলিশের দরবারে। 18 তারিখ জয়পুর থেকে কলকাতায় এসেছে জয়পুর ট্রাফিক পুলিশের 8 সদস্যের প্রতিনিধি দল। রোড সেফটি রিপোর্ট বলছে, দেশের মধ্যে কলকাতায় দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমাগত কমছে। সেই রিপোর্ট দেখেই রাজস্থানের বিজেপি সরকারের পুলিশ মনে করছে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষা নেওয়ার সেরা স্কুল কলকাতা। यहाँ पर ट्रैफिक में कंजेशन क्यों नहीं आ रहा है? क्योंकि कंटिन्यूअस जो हमारे यहाँ पर ट्रैफिक सार्जेंट हैं कोलकाता पुलिस के, हर क्रॉसिंग पर मॉनिटर रेगुलर कर रहे हैं। तो ये मेहनत जो यहाँ की है वो सब हमारे ऑफिसर्स देख रहे हैं, सीख रहे हैं, जान रहे हैं। শুধু থিওরি ক্লাস নয়, পার্ক সার্কাস 7 পয়েন্ট, শ্যামবাজার 5 মাথার মোড়, হাডকো ক্রসিং এর মতো গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে হাতে কলমে শেখার চেষ্টা করলেন জয়পুর ট্রাফিক পুলিশের কর্তারা। কিছুটা অবাক হয়েই দেখলেন কলকাতা পুলিশ কিভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও ট্রাফিক সচেতনতা গড়ে তোলে। 10,000 के करीब ट्रैफिक पुलिस के जवान हैं। हमारे वहाँ इतने जवान ट्रैफिक के नहीं हैं। यहाँ 10,000 कैमरे लगे हुए हैं। कितने? 10,000। तो उसमें पूरा कोलकाता उसकी नज़र में है। কলকাতা পুলিশের গর্বের ইতিহাসটা অনেক পুরনো। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনাটা মিছিমিছি হয় না। যে কোনো বড় ইভেন্ট দায়িত্ব নিয়ে সামলায় কলকাতা পুলিশ। রাজনীতির উত্তাপ বাড়ছে মিটিং মিছিল, পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি, মানুষের সংখ্যা। কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের সৌজন্যে এই শহর থেমে থাকে না। সাফল্যের এই রসায়নটাই সবার থেকে আলাদা করেছে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের এই ক্লাস কতটা সমৃদ্ধ করলো বিজেপি শাসিত রাজস্থানের পুলিশকে? পিঙ্ক সিটি সিটি অফ জয়ের পথে চলতে পারবে? সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বড়সড় নাশকতা এড়ালো দেশের অভিজাত ও বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেস। 100 জন বিদেশি যাত্রীকে নিয়ে সাওয়ার করার সময় লোকো পাইলটের নজরে আসে লাইনের ফিক্সড প্লেট খোলা। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক কষেন। ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে গেলে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। রাজস্থানের জয়পুরের শিবদাসপুরা এলাকার ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ট্রেনটি 100 জন বিদেশি যাত্রীকে নিয়ে নির্দিষ্ট গতিতে জয়পুর থেকে সওয়াই মাধোপুরের দিকে যাচ্ছিল। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে। আরপিএফ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করেছে। এই ঘটনা যে নাশকতা করার জন্যই পরিকল্পনা, উল্লেখ রেলের রিপোর্টে।